দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুবিধের জন্য আমরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ ভিডিও টিউটোরিয়ালগুলির একটি সিরিজ বানানোর চেষ্টা করছি। আর আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, পরিচলন স্রোত এবং উচ্চতার সাথে উষ্ণতা ও চাপের তারতম্য। পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে এবং স্তরগুলির কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। একেবারে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি শুরু করি তাহলে সেই স্তরগুলি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সর্বপ্রথম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে মোটামুটি 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং পৃথিবীর বায়ুমণ্ডলে 99% জলীয় বাষ্প থাকে বলে আমরা এখানে পরিচলন স্রোত দেখতে পাই, মেঘ বৃষ্টির সৃষ্টি হয় এবং মেনলি ধূলিকণার জন্য এখানে আকাশটা নীল রঙের দেখায়। আর ট্রপোস্ফিয়ারের ওপরের অংশের যে সীমানা অঞ্চলটি থাকে তাকে বলা হয় ট্রোপোপজ। এর পরবর্তী যে স্তর তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মোটামুটিভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার ওপরে বা উচ্চতা পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ারটি বিস্তৃত এবং ওজোন লেয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ারই দেখতে পাই। এই ওজোন লেয়ারের যে ওজোন গ্যাস সেটি সূর্য থেকে আসা ইউভি রে শোষণ করে তাকে তাপশক্তিতে রূপান্তরিত করে, ফলে উষ্ণতা অনেকটাই বৃদ্ধি পায় এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে যত উচ্চতায় ওঠা যায় তত উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে এটি উল্টো। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কম হতে থাকে। বিভিন্ন কমার্শিয়াল প্যাসেঞ্জার জেট বা যাত্রীবাহী বিমান এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে। তার কারণ হচ্ছে এখানে পরিচলন স্রোত নেই এবং মেঘ বৃষ্টি নেই। এর পরবর্তী যে স্তর তা হলো মেজোস্ফিয়ার। এটি এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে প্রায় আরও 40-45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং পৃথিবীর দিকে ধাবমান ধূমকেতু বেশিরভাগ ক্ষেত্রে এই স্তরেই বিনষ্ট হয়। এই স্তরে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম হয় এবং যা শ্বাস নেওয়ার জন্য অযোগ্য। আর এই স্তরেও যত উচ্চতায় ওঠা যায় অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব হ্রাস পেতে থাকে। এখানেও এই যে সীমানা অঞ্চল থাকে তাকে বলা হয় মেজোপজ। এর পরবর্তী স্তরটি হলো থার্মোস্ফিয়ার, যেটি মোটামুটি 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠ থেকে। আচ্ছা, সূর্য থেকে আসা উচ্চ শক্তি সম্পন্ন এক্স রে এবং ইউভি রে এই স্তরে শোষিত হয়, ফলে এই স্তরের উষ্ণতা অত্যন্ত বাড়িয়ে দেয় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরেও বায়ুর ঘনত্ব অত্যন্ত কম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহগুলি এই স্তরেই পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমরা অরোরা, নর্দার্ন লাইট, সাউদার্ন লাইট এইগুলি এই স্তরেই দেখতে পাই। একদম শেষের স্তর সেটি হলো এক্সোস্ফিয়ার। এটিকে মোটামুটি বায়ুমণ্ডলের শেষ স্তর হিসেবে মনে করা হয় এবং এখানে বায়ুর ঘনত্ব এতটাই কম যে এটির সঙ্গে মহাশূন্যের মতো অনেক সময় বলে অনেক সময় ভ্রম হয়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক কত উচ্চতায় এক্সোস্ফিয়ারটি শেষ হচ্ছে তা সঠিকভাবে আমরা বলতে পারি না। মোটামুটিভাবে 1 লক্ষ কিলোমিটার থেকে 1,90,000 কিলোমিটারের মাঝামাঝি কোনো একটা উচ্চতায় এই স্তরটি মহাশূন্যের সঙ্গে মিশে গেছে বলে মনে করা হয় এবং এই স্তরেরও উষ্ণতা বেশ অনেকটাই বেশি, মোটামুটি 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া আরেকটি স্তরের কথা আমরা আলোচনা করব, সেটি একটি বিশেষ স্তর যাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ারটি বিশেষ স্তর এই কারণেই, তার কারণ আগের স্তরগুলির মতো একে খুব ক্লিয়ারলি উচ্চতা অনুযায়ী আমরা ডিফাইন করতে পারি না, বরং বলা যেতে পারে এটি মেজোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যের কিছু অংশ, যেখানে সূর্য থেকে আসা উচ্চশক্তি সম্পন্ন রেডিয়েশন বা রশ্মি অণুর থেকে ইলেকট্রনকে নির্গত করে, ফলে আয়নের সৃষ্টি হয় এবং সেখান থেকেই এই আয়োনোস্ফিয়ার নামটি এসেছে।
বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার কাকে বলে? না, সেটা হলো যে একক ক্ষেত্রফলের ওপর বায়ুস্তম্ভের দ্বারা প্রযুক্ত বল, যাকে আমরা লিখতে পারি F/A। এখন এই চাপকে মার্কারি প্যারোমিটার দিয়ে মাপা হয়, আর সাধারণত বায়ুচাপকে আমরা বার বা মিলিবার এককে মাপতে পারি। 1 বার হচ্ছে 10⁵ পাস্কেল, অর্থাৎ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখন এই বায়ুচাপ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা আজকে আলোচনা করছি। ফোর্স পার ইউনিট এরিয়া বা বল বাই ক্ষেত্রফল, একে আমরা লিখতে পারি mg/a। এই m অর্থাৎ মাস বা ভর, তাকে আমরা লিখতে পারি ঘনত্ব ইন্টু আয়তন। এখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে ঘনত্ব কমতে থাকে, বায়ুর ঘনত্ব কমতে থাকে, তার ফলে এই প্রযুক্ত বলও কমতে থাকে এবং চাপ কমতে থাকে। অর্থাৎ যত উচ্চতা বৃদ্ধি হবে তত বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকছে। তাহলে এই যে বায়ুস্তম্ভ, তাতে দেখা যাচ্ছে যে এই যে শেডেড রিজিয়ন, এই অংশে বায়ুচাপ যতটা, তার থেকে আমরা আরও 10 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি করলাম, তাতে বায়ুচাপ কমেছে, এবং আরও যদি উচ্চতা বৃদ্ধি করি তাহলেও বায়ুচাপ কমতে থাকছে। অর্থাৎ এই ছবিতে 60 কিলোমিটার উচ্চতায় যত সবচেয়ে কম বায়ুচাপ, এবং এই জায়গায় বায়ুচাপ সব থেকে বেশি। এরপরে আমরা আলোচনা করছি উচ্চতা ভেদে উষ্ণতার পরিবর্তন কিভাবে হচ্ছে। সেটা জানার জন্য আমরা প্রথমে পরিচলন স্রোত সম্পর্কে একটু আলোচনা করছি। আমরা জানি যে সূর্য থেকে আলোকরশ্মি বিকিরণ পদ্ধতিতে আমাদের পৃথিবী পৃষ্ঠে সরাসরি আপতিত হয় এবং মাধ্যমকে উত্তপ্ত না করেই। এবার পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন যে বায়ুস্তর, সেটি সর্বপ্রথম উত্তপ্ত হচ্ছে, তার ফলে তার ঘনত্ব কমছে এবং সেটি ওপরের দিকে উঠে যায়। উষ্ণ এবং লঘু বায়ু ওপরে উঠে যাচ্ছে, ফলে বায়ুচাপ কমে যাচ্ছে, এবং সেই জায়গাকে পূর্ণ করার জন্য শীতল এবং ঘন বায়ু ওপর থেকে নিচের দিকে আসছে। তার ফলে একটি স্রোতের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা পরিচলন স্রোত বলি। এই পরিচলন স্রোত থেকেই আমরা জানতে পারছি যে যত আমরা উচ্চতা বাড়াচ্ছি তত উষ্ণতার পরিবর্তন এইভাবে হচ্ছে। এখন যদি কোনো একটি নির্দিষ্ট জায়গায়, বায়ুমণ্ডলের কোনো একটি নির্দিষ্ট জায়গায় কোনো গভীর নিম্নচাপ সৃষ্টি হয়, তার মানে সেখানে বায়ু খুব হালকা, বায়ু উষ্ণ হয়ে খুব হালকা হয়েছে, এবং সেই অংশে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে তুলনামূলকভাবে ভারী বায়ু সেই জায়গাকে পূর্ণ করার জন্য এসছে। তার ফলে একটি স্রোত বা একটি পরিচলন স্রোতের সৃষ্টি হবে, এবং সেই যে পরিচলন স্রোত সেটি খুব দ্রুত হবে। তার ফলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ঝড়, অর্থাৎ সেই জায়গায় ঝড়ের সৃষ্টি হবে। ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।